সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা জানি গত 25শে মে সমগ্র বিশ্বব্যাপী ওয়ার্ল্ড থাইরয়েড ডে উদযাপিত হয়েছে এবং বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। আমাদের দেশেও থাইরয়েড গ্রন্থির যে গুরুত্ব এবং এর সংক্রান্ত যে রোগগুলো রয়েছে সে বিষয়ে সচেতনতার উদ্দেশ্যে অনেক জায়গায় সংশ্লিষ্ট জায়গায় সেটি নিয়ে অনেক অনুষ্ঠান হয়েছে, আলোচনা হয়েছে। একই সঙ্গে আমরা আমাদের সমস্ত দর্শকদের জন্য থাইরয়েড গ্রন্থির যে গুরুত্বটি রয়েছে, বিশেষ করে এই সময়ে থাইরয়েডের অনেক সমস্যায় মানুষ ভুগে থাকেন, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে প্রচুর লোক তারা ভুগছেন, তারা নিয়মিত ওষুধ খেতে হচ্ছেন। এছাড়াও যদি থাইরয়েডের জন্য গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে আমরা বলছি থাইরক্সিন, তো সেটি যদি থাইরয়েড বেড়ে যায় সেটির কারণে হাইপারথাইরয়েডিজম হয়ে থাকে এবং থাইরয়েডের ক্যান্সার, গ্রন্থির যে ক্যান্সার রয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই এবং আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডাক্তার মির্জা শরীফুজ্জামান, ডায়াবেটিস থাইরয়েড হরমোনাল বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার মাধ্যমে দর্শকদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম মিঠু, থাইরয়েড ও হেডনেক ক্যান্সার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, হেডনেক সার্জারি ডিভিশন, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আপনাকে স্বাগত ডাক্তার মিঠু। ধন্যবাদ ডাক্তার। আমরা আসলে শরীফুজ্জামান আপনার কাছে একটু শুরুতেই আসি যে এই গ্রন্থিটির কথা এখন অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেনও না যে আসলে শরীরে এই গ্রন্থিটি কোথায় আছে, কেন এত গুরুত্বপূর্ণ। শুধু অনেকে বলেন যে থাইরয়েড রোগ রয়েছে, থাইরয়েডের অনেকগুলো রোগের আমরা কথা শুনতে পাই, তার মধ্যে সবচেয়ে কমন যেটি রয়েছে যে থাইরয়েড হরমোনটি কমে যায়। তো এই জায়গাটিতে আসলে থাইরয়েডের গ্ল্যান্ডের আসলে অবস্থানটি কোথায়, এর কাজ কি, গুরুত্বটা কি, এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে সবসময় আমাদের রোগীরা জিজ্ঞাসা করে যে আসলে আমার রোগটা কোথায়, আমার রোগটা কি গলার না রক্তের। জি জি। আমি সাধারণভাবে রোগীকে বোঝানোর জন্য বলি, দেখেন আমাদের কোনো দেশের প্রধানমন্ত্রী কোথায় থাকে? গণভবন বা হেড অফিস কন্ট্রোল করে কোথায়? সারা দেশ। সো মানে সে থাকে, আমাদের থাইরয়েড গ্রন্থির পজিশনটা গলায়, কিন্তু সে তার হরমোনের মাধ্যমে বডির প্রত্যেকটা অর্গানকে নিয়ন্ত্রণ করে থাকে, প্রতিটা অর্গানের, একদম ব্রেন থেকে আরম্ভ করে বডির প্রত্যেকটা নাড়ি ভুঁড়ি বলেন, হার্ট, কিডনি, প্রত্যেকটা অর্গানকে নিয়ন্ত্রণ করে থাকে থাইরয়েড তার হরমোনের মাধ্যমে। সুতরাং থাইরয়েডের যদি যে কোনো সমস্যা হোক তার প্রকাশ পায় বডির প্রত্যেকটা অর্গান সিস্টেমের মাধ্যমে। আর যেটা বললেন যে গুরুত্বটা, আসলে বাংলাদেশে প্রায় 3 থেকে 5 কোটি রোগী থাইরয়েড জনিত রোগে সমস্যায় ভুগছে এবং তার চেয়ে বড় সমস্যা যেটা হলো আমাদের প্রায় এর অর্ধেক লোকই জানে না যে তার রোগ আছে। তো এই এলাকাটায় আমরা পৌঁছাতে চাই, আমাদের প্রত্যেকটা রোগীর সম্পর্কে জানতে চাই যে আপনার কি আছে আপনি জানুন, এবং এটার উন্নত মানের সকল চিকিৎসাই বাংলাদেশে অ্যাভেলেবেল, সকল চিকিৎসা অ্যাভেলেবেল। সুতরাং এটা নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, জাস্ট আপনার এই সচেতনতাটা দরকার, তাহলে আমরা আপনার সঠিক চিকিৎসা দিতে পারবো একেবারেই। এবং এই প্রজাপতির মতো যে গ্ল্যান্ডটি আমাদের গলার সামনের দিকে রয়েছে, কিন্তু তার কাজ তো হচ্ছে রক্তে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ হরমোন সে নিঃসৃত করে এবং বিপাকীয় যে কার্যাবলী রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সেই বিষয়টি একটু শুনলাম। ডাক্তার আব্দুল করিম মিঠু, আপনার কাছে একটু জানতে চাই যে অনেকেই বিশেষ করে থাইরয়েডের যদি কোনো ধরনের টিউমার হয় বা সোয়েলিং হয় তাহলে কিন্তু অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। দেখা যাচ্ছে যে যখন 14 বছর বয়সে একটা মেয়ে হঠাৎ করে গলাটা একটু ফুলা ফুলা লাগছে, অনেক সময় দেখা যাচ্ছে প্রেগনেন্সির সময় গলাটা ফুলা যায়, মানে ফিজিওলজিক্যাল কারণে কিন্তু ফুলে যায়, কিন্তু সব ধরনের ফুলাই কিন্তু হয়তো আতঙ্কিত হওয়ার মতো নয়। থাইরয়েড সোয়েলিং নিয়ে যদি একটু বলতেন যে আসলে কখন আমাদের সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ ডাক্তার অমিত। আমি মনে করি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের রোগীগুলোই আমাদের কাছে প্রতিনিয়ত আসে। তো এখন দেখা যায় যে থাইরয়েড গ্রন্থি যে আমাদের গলায় আছে, গলা যদি আমরা আলট্রাসোনোগ্রাম করি, পরিসংখ্যানে দেখা গেছে যে যদি আপনি 100 জন মানুষের, নর্মাল মানুষকে আলট্রাসোনোগ্রাম করেন গলার মধ্যে, তাহলে দেখা যাচ্ছে যে 40 থেকে 50 ভাগ লোকের থাইরয়েড গ্রন্থিতে দানা পাওয়া যাবে, গোটাকৃতি পাওয়া যাবে। এটা হয়তো একটু ছোট হতে পারে অথবা একটু বড় হতে পারে। এখন কোনো কারণে সেই ধরনের গলায় আলট্রাসোনোগ্রাম করছে বা কোনো কারণে কোনো তার অসুখ হয়েছে, সে কোনো সিটি স্ক্যান বা পেট সিটি করলো, দেখলো যে থাইরয়েডে একটা ছোট্ট দানাকৃতি পাওয়া গেল, এবং এটা নিয়ে রুগীরা প্রচণ্ড উদ্বিগ্নতা থাকে। এটা একটা হলো রুগী, আরেকটা হলো আমরা আসলে প্রপারলি তাদেরকে গাইড দিতে পারি না। এই জন্য
তো আমি একটা কথাই বলবো এখানে, এটা খুব কমন ব্যাপার, 40 থেকে 50 ভাগ লোকের দানা বা নোডিউল পাওয়াই যেতে পারে থাইরয়েডে। এখন আমাকে বিবেচনা নিতে হবে কোনটা হলো, আমাকে গুরুত্ব দিতে হবে কোন নোডিউলে। হ্যাঁ, আর আমি একটা কথা সংক্ষেপে বলি, সব নোডিউলের কিন্তু অপারেশন করার দরকার নাই, নোডিউল নিয়ে চিন্তা করারও দরকার নাই, যেহেতু সাধারণ। তো এখন মানে সারা দুনিয়াতে এখন যে আলট্রাসোনোগ্রাম করে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি এই নোডিউলকে কি আমরা বিবেচনা আনবো কি আনবো না। মানে আলট্রাসোনোগ্রামে আমাকে বলে দিবে, আমাদেরকে বিভিন্ন ভাগে 1 2 3 4 5 6 এরকম 6টা ভাগ করে ওরা বলে দেয়, টাইডাস বলি আর কি আমরা যেটাকে। ওখানে বলে দিবে কোন নোডিউলকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং কোন নোডিউল থেকে আমাদেরকে পরবর্তী ধাপে যাইতে হবে। পরবর্তী ধাপ কি, মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, মানে নোডিউল থেকে আমরা রস নিয়ে মাইক্রোস্কোপের নিচে প্যাথোলজিস্টটা পরীক্ষা করে দেখবে এটা ভালো না খারাপ। তো আমার একটাই মেসেজ, থাইরয়েড গ্রন্থিতে নোডিউল পেলেই আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা খুবই স্বাভাবিক। সব নোডিউলকে অ্যাড্রেস করাও লাগে না, শুধুমাত্র একটা আলট্রাসোনোগ্রাম এবং থাইরয়েড হরমোনের টেস্ট করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব ওই থাইরয়েড নোডিউলের কিছু করা লাগবে কি লাগবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মিঠু। ডাক্তার শরীফ, আপনার কাছে একটু আসি, যে নোডুলের কথা যেহেতু বললেনই, একই সঙ্গে যদি এরকম নোডুল পাওয়া যায়, অনেক সময় আপনারা অভিহিত করেন এটি হট নোডিউল এবং কোল্ড নোডিউল, এবং এর জন্য কিছু পরীক্ষাও করে থাকেন। আসলে এই নোডিউলগুলোকে কখন বেশি মানে গুরুত্বপূর্ণ মনে করেন বা পরীক্ষার জন্য বিবেচনা করেন, বা এই পরীক্ষাটি করতে দেন আপনারা আইসোটে? ধন্যবাদ। আসলে নাম বললেন যে হট কোল্ড, আসলে ঠান্ডা গরমের কোনো ব্যাপার না, এটা ফাংশনাল স্ট্যাটাস দিয়ে হট বা কোল্ড। যেগুলো ফাংশনিং নোডিউল সেটা হট নোডিউল। মানে আমাদের যখন একটা টেস্ট, বিশেষ টেস্ট আইসোটোপ স্ক্যান যাদের করা হয়, যখন এই গ্ল্যান্ডটা ফাংশনিং হয়, নোডিউলটা কাজ করে, হরমোন তৈরি করে, তখন সে ওই ট্রেসারটা গ্রহণ করে, আপটেক করে, যেটা আমরা বুঝতে পারি যে এখানে একটা ফাংশনিং নোডিউল আছে যে কাজ করছে। আর যখন এটা আপটেক করে না, সেটা হলো কোল্ড নোডিউল, মানে সেখানে ফাংশনিং কোনো টিস্যু নেই। এখানে একটা জিনিস আমাদের একটু জেনে রাখা দরকার, আসলে হট নোডিউল ফাংশনিং রিলেটিভলি বেটার, যে কাজ করে এটা আমরা সহজে ম্যানেজ করতে পারবো। যেখানে কাজ করে না মানে সেখানে কিছু অ্যাবনর্মাল টিস্যু আছে, এটা হতে পারে স্বাভাবিক কিছুই না, আসলেই কিছু না, অথবা হতে পারে খারাপ কিছু। তো এখানে একটা জিনিস, যেগুলো কোল্ড নোডিউল খুব সামান্যই আসলে খারাপ রোগ, কিন্তু যেসব খারাপ রোগগুলো ক্যান্সার বা যা কিছু বলে, এদের বেশিরভাগই কোল্ড নোডিউল। সো এই কোল্ড নোডিউল নিয়ে আমাদের একটু আতঙ্কের ব্যাপার আছে এইখানে, কিন্তু ইন জেনারেল আমরা আসলে স্ক্যানটার টেস্ট, যেটা আমরা হট বা কোল্ড বলি, এর পজিশনটা অনেক পরে। এর আগে আমরা যে আগে মিঠু ভাই যেটা বলেছেন, আমরা আলট্রাসোনোগ্রাম এবং প্রয়োজনে এপিএনসি করে থাকি। কিছু সিলেক্টিভ কেসেই শুধুমাত্র স্ক্যান করা হয়, তার আমাদের পরবর্তী পরবর্তী ধারার চিকিৎসার জন্য। আমরা আসলে একটু মানে সম্পূরক প্রশ্নে চলে গিয়েছিলাম। আপনার কাছে মূল প্রশ্নটি ছিল এই জায়গায়, যে থাইরয়েডের আসলে মূল যে মানে ক্লিনিক্যাল বা মেডিকেল যে ডিজিজগুলো আপনারা পেয়ে থাকেন, জটিলতাগুলো, সেগুলো আসলে কি কি আপনারা ইউজুয়ালি পেয়ে থাকেন? হ্যাঁ, ধন্যবাদ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। যে আমাদের থাইরয়েড হরমোন বলেছি যে এটা মেটাবলিক হরমোন তৈরি করে, বডির প্রতিটা সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। তার মানে এটার যদি কোনো সমস্যা হয়, এটা হরমোন বেশি তৈরি হতে পারে, কম হতে পারে, বডির প্রতিটা সিস্টেমকেই প্রভাবিত করে। আমি যদি ছোট্ট উদাহরণ দিয়ে বলি, একটা বাচ্চা মায়ের শরীরে যখন তৈরি হচ্ছে, মানে মায়ের পেটে আছে, এখন বের হয়নি, তখন যে বাচ্চার গ্রোথ, এটা থাইরয়েড হরমোন ডিপেন্ডেন্ট। সুতরাং বাচ্চার মায়ের যদি থাইরয়েড সমস্যা থাকে, অথবা বাচ্চার যদি ওই সময়, বাচ্চার কিন্তু 20 সপ্তাহ বয়স যখন পেটের মধ্যে, তখনই কিন্তু বাচ্চা নিজের থাইরয়েড হরমোন তৈরি হয়ে যায়। তো ওই সময় যদি হরমোন তৈরি না হয়, বাচ্চার বৃদ্ধি বিকাশ ঠিক মতো হবে না, বিশেষ করে মানে বুদ্ধি, যেটা ব্রেন ডেভেলপমেন্টটা নিয়ে আমরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকি। তো জন্মের পরে দেখা গেল যে বাচ্চার থাইরয়েড হরমোন ঘাটতি আছে, এই বাচ্চাকে যদি আমরা জন্মের পরে চিকিৎসা দিতে পারি, এদের কিন্তু বৃদ্ধি বিকাশ স্বাভাবিক হবে, না হলে কিন্তু সে বুদ্ধি প্রতিবন্ধী হবে। একদমই। তো এটা আমাদের হলো জন্মের প্রথম দিকে। এরপর একটু যদি আমরা একটু বড় আসি, বাচ্চা স্বাভাবিক যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড যেটা বলি, তখন যে স্বাভাবিক বৃদ্ধি, লম্বা হওয়া, এটা কিন্তু থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে প্রথম কয়েক বছর। তার মানে যার থাইরয়েড হরমোন ঘাটতি আছে, তার কিন্তু বাচ্চা স্বাভাবিকভাবে গ্রোথ হবে না। এরপরে সে বাচ্চা গ্রোথ হয়ে বয়ঃসন্ধির কাল আসলো মনে করেন, বয়ঃসন্ধির নিয়ন্ত্রণের জন্য থাইরয়েড হরমোন দরকার হয়। সো যদি থাইরয়েড হরমোনের তারতম্য থেকে থাকে, এদের হয় বয়ঃসন্ধি খুব আর্লি চলে আসে, অথবা মোটেই আসে না, দেরি হয়। জি। বয়ঃসন্ধির পরে মনে করেন আপনার একটা রিপ্রোডাক্টিভ লাইফ চলে আসলো, একটা মেয়ের বা মার রিপ্রোডাক্টিভ লাইফে, যখন আমাদের যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল বলি বা নর্মাল যে গ্রোথ বলি, প্রত্যেকটা থাইরয়েড হর্মোন দ্বারা নিয়ন্ত্রিত। তো যদি এটার অ্যাবনর্মাল থাকে, দেখা যাবে যে বাচ্চা
মানে কনসেপ্ট করছে না, একজন প্রেগনেন্ট এটাই হতে পারছে না, এগুলো সব হলো হরমোন রিলেটেড। হরমোন রিলেটেড। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে নিই। আমরা জানি দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম হচ্ছে ইবাদত। জি 45 বছর আপ, জি। নয় লোহাগড়া থেকে বলছি। জি বলুন। আমার সমস্যা কি, এই ইদানিং বলে কি প্রায় বছর 2 হচ্ছে, এই একটু ঠান্ডা লাগলে টনসিল এবং দাঁতের গোড়াতে মানে করে, মানে ব্যথা করে, বা ফুলে যায়, আচ্ছা। বা এবং এই সাইড দিয়েও, কানের এই সাইড দিয়েও ফুলে যায়। তা এটা প্রতিকার কি হবে? বুঝতে পেরেছি। আসলে ইবাদত সাহেব নড়াইল থেকে প্রশ্নটি করেছেন। আমার মনে হয় মিঠু ভাই, ডক্টর মিঠু এই ব্যাপারে উত্তরটি দিতে পারবেন যে কিছু ঠান্ডা লাগলেই, যদিও আজকের একেবারেই খুব বেশি সংশ্লিষ্ট নয়। ধন্যবাদ আপনার সাথে জড়িত। ইবাদত সাহেব, ধন্যবাদ আপনি আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আসলে আমরা থাইরয়েড নিয়ে আলোচনা করতেছি, আমরা আসলে আপনি অন্য একটা সমস্যা নিয়ে আলাপ করেছেন যদিও। তো নড়াইলে আমাদের ওই সদর যে হসপিটাল আছে, ওখানে আমাদের খুব ভালো একজন নাক কান গলা বিশেষজ্ঞ আছে, আপনি ওখানে গিয়ে দেখা ফেলতে পারেন। ও খুবই ভালো নাক কান গলা বিশেষজ্ঞ, আপনি ওখানে ওদের সাথে যোগাযোগ করেন। এবং এছাড়া যে প্রাথমিকভাবে কি হতে পারে, যে মানে ঠান্ডা তা লাগলে আমার গলা মনে ফুলে হচ্ছে যায়? ওনার মানে টনসিলাইটিস টাইপের কোনো Chronic একটা, tonsillitis হ্যাঁ, যেটা বা অ্যালার্জিক টাইপের কোনো একটা প্রবলেম, সমস্যা রয়েছে। খুব ভয়ঙ্কর কোনো কিছু না আর কি। আচ্ছা, তাহলে মনে হয় নিয়মিত একটা পরিচর্যা করলে, ওষুধ খেলে খেলে অথবা ঠিক হয়ে যাবে। যদি করলে ঠিক হয়ে যাওয়ার কথা। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে যুক্ত হতে পারেন। বিশেষ করে আমরা আজকে আলোচনা করছি থাইরয়েড গ্রন্থি নিয়ে বা থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে, এই নানান সমস্যা নিয়ে। আমি যে জায়গাটিতে ছিলাম ডক্টর শরীফ, যে থাইরয়েডের যে আপনি মাতৃকালীন সময়ের সমস্যা পর্যন্ত এসেছেন, এর পরবর্তীতে আসলে আরো কারো হঠাৎ করে থাইরয়েড সমস্যা দেখা দিতে পারে কিনা? হ্যাঁ, এটা একটা ভালো কথা প্রশ্ন করেছেন। আমাদের থাইরয়েড রোগ যখন একটা পেশেন্ট আসে, সে বলে, কমন কথাই বলে যে আমার এটা কি কেমন করে হলো, এটা কি আমি তো সারা ছিল জীবনের না, কিনা, আমাদের পরিবারে কারো কেমন ছিল না। কারো ছিল না। হ্যাঁ, তো থাইরয়েড রোগটাকে আমরা যদি কয়েকটা ভাগে, মোটা দাগে ভাগ করি, যে কিছু আছে হরমোন তৈরি সংক্রান্ত, এটা হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড, যেটা বেশি তৈরি করে অথবা কম তৈরি করে। এছাড়া যে আপনি আগে আলোচনা করছেন নোডিউল বা মাস রিলেটেড, যে অ্যানাটমিক্যাল এখানে কোনো একটা গোটা বা টিউমার আছে, সে রিলেটেড। তো থাইরয়েডের হরমোন আমাদের যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে অটোইমিউনিটি স্লোলি আস্তে আস্তে ডেভেলপ করে। কিছু কিছু আছে জন্মগতভাবে, সেটা খুব যদিও কম, সংখ্যায় খুবই কম, সেটা জন্ম থেকেই থাকে, তার সারা জীবন বেয়ার করে। আমাদের কিছু কিছু রোগ আছে এখানে ইনফেকশন বা ইনফ্লামেটরি কন্ডিশন যেটা বলি, সেগুলো অনসেটটা খুব তাড়াতাড়ি হয় এবং এর কেউ কেউ খুব তাড়াতাড়ি ভালোও হয়ে যায়। তো আমাদের খুব কমন প্রশ্ন যে হলে কি সারা জীবন খেতে হবে বা সারা জীবনের রোগ কিনা? হ্যাঁ, কিছু কিছু রোগ আছে সারা জীবনের, কিছু কিছু রোগ আছে খুব ক্ষণস্থায়ী, যেটা ভালো হয়ে যায়। তো সেটা আপনার রোগের নির্ণয় এবং কি রোগের কারণে থাইরয়েডের সমস্যা হচ্ছে সেটার উপরে নির্ভর করবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শরীফ। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, তাকে আমরা যুক্ত করে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা এবং বয়সটি জানিয়ে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমি ঢাকা থেকে ফোন করেছি। বয়সটি কত? ঢাকা থেকে। বয়সটি কত? 39। জি। এই যে থাইরয়েড হরমোন কি মানে বাচ্চাদের পুরোমণ্ডল খুব ওয়ার্ক করে, খাবার খায় না, এরকম কোনো কিছু? বাচ্চা ইমিউনিটিও যদি, তো খাবার কিছুই খেতে চায়। মানে এর সাথে এখন আপনি কি জানতে চাচ্ছেন যে খাবারের সাথে থাইরয়েডের সম্পর্ক রয়েছে কিনা, এই তো? থাইরয়েডের কোনো কিছু আছে কিনা, আরো বাড়ছেও না, লম্বা হচ্ছে না। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। দর্শক, আপনার নাম এবং প্রশ্নটি করুন, কোথা থেকে বলছেন? আমার নাম স্মৃতি, বয়স 28 বছর। জি আমার থাইরয়েডের সমস্যাটা আছে, জি আর সেটা পয়েন্ট হচ্ছে 5.16। জি। আর আমি হচ্ছে 6 উইক প্রেগন্যান্ট। এখন আমার কত মাত্রায় ট্যাবলেট খেলে সেটা নিয়ন্ত্রণে থাকবে, আমার বেবি কোনো সমস্যা হবে না? আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনি কি থাইরয়েডের কোনো ওষুধ খাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি থাইরয়েড খাচ্ছি 12.5। 12.5। এর আগে কখনো থাইরয়েডের সমস্যা ছিল না প্রেগন্যান্সির আগে, তাই না? না, ছিল না? এর আগে ছিল, সেটা কমে ছিল 0.93 এরকম, এরপরে 2 পয়েন্ট, কিন্তু এখন একটু বেড়ে গেছে। আচ্ছা, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আমি দুটি ক্লিনিক্যাল প্রশ্ন, আমি প্রথমে শেষ প্রশ্নটি আপনার কাছে যাই। যিনি স্মৃতি প্রশ্নটি করেছেন, যে উনি 6 উইকস প্রেগনেন্ট, এখন ওনার টিএসএইচ লেভেল 5.16, উনি 12.5
পাচ্ছেন থাইরক্সিন? ধন্যবাদ, আপনি অ্যাকচুয়ালি খুব সঠিক সময়ে যোগাযোগ করেছেন। 6 সপ্তাহ প্রেগনেন্সি, আমরা জানি বাচ্চার যখন প্রেগনেন্সি 8 সপ্তাহ বয়স তখন থেকে তার থাইরয়েড হরমোন দরকার হয়। মানে আপনি যেটা বললেন 20 উইক, তো 20 উইক থেকে বাচ্চা নিজে তৈরি করতে পারে, এই সময়ে সে মার উপর ডিপেন্ডেন্ট, তার আগে দরকার। এই সময়টুকু মার উপর ডিপেন্ডেন্ট, এই সময় মাকে চিকিৎসা দিয়ে বাচ্চাকে সাপ্লাই দিতে হয় মার চিকিৎসার মাধ্যমে। তো এই সময় আমাদের টার্গেট যেটা টিএসএইচ, উনি টিএসএইচ এর কথা বলেছেন। আসলে থাইরয়েড হরমোন বলতে আমাদের সাধারণ দর্শকরা টিএসএইচ বুঝেন, আসলে থাইরয়েড হরমোনটা আসলে FT4 আমরা মনিটর করি। এরকম আমরা দুটা দিয়ে মনিটর করি, FT4 এবং টিএসএইচ। এনিওয়ে উনি যেভাবে বোঝেন আমি সেভাবেই বলছি। এই সময় আমাদের টার্গেট টিএসএইচকে 2.5 এর নিচে আনা, তার জন্য যত ডোজ লাগে তত। একদম আমরা অবশ্যই আমরা যখন আগে থেকে পেশেন্ট থাইরয়েড রোগী যারা জানে, আমরা প্রেগনেন্সি প্ল্যানিংয়েই বলে দিই আপনি যেই মুহূর্তে প্রেগনেন্সি কনফার্ম করবেন সেই মুহূর্তে আপনার ডোজটা 20% বাড়িয়ে দিবেন, এটা নিজে থেকে ডাক্তারের কাছে আসার আগেই। আচ্ছা, আর ডাক্তারের কাছে যেহেতু আমরা বললাম 20 সপ্তাহের উপর মার উপর ডিপেন্ডেন্ট, আমরা আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন গাইডলাইন ফলো করি, মানে আমেরিকায় যে চিকিৎসা পাবেন আমাদের কাছে সেম পাবেন। তো এদের রিকমেন্ডেশন হলো এই সময়টুকু প্রথম 20 সপ্তাহ প্রতি মাসে মাসে থাইরয়েড হরমোন চেক করে ডোজটাকে অ্যাডজাস্ট করা, কারণ সামান্য তারতম্যের জন্য বাচ্চা এফেক্টেড হতে পারে। 20 সপ্তাহ পরে এই ঝুঁকিটা কম, 20 সপ্তাহ পরে বাচ্চা নিজে স্বাবলম্বী, বাচ্চা মার উপর ডিপেন্ডেন্ট কম। এরপরে যে প্রবলেমগুলো হয় মূলত মার প্রবলেম হতে পারে, বাচ্চার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, আপনার ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে, আপনার ডোজ বাড়াতে হবে হয়তো। আপনার আরেকটা জিনিস হলো যে আমরা কেন তার থাইরয়েড রোগ হয়েছে, এই যে উনি বললেন আগে থেকেই আমরা একটা অটো অ্যান্টিবডি টেস্ট করে থাকি, অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি বা অ্যান্টি-টিপিও অ্যান্টিবডি। এটা জানা দরকার এই কারণে এটার সাথে ফেটাল আউটকাম ডিপেন্ডেন্ট, যে বাচ্চার আউটকাম কেমন বা ঝুঁকি কতটুকু। তো যদি অ্যান্টিবডি পজিটিভ থাকে এদের ট্রিটমেন্টটা একটু বেশি অ্যাগ্রেসিভ, বেশি সিরিয়াসলি করতে হয় আর কি। তো আপনি আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, উনি হয়তো আপনার অ্যান্টিবডিটা চেক করে দেখবেন এবং ডোজটাকে প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট করবেন। এই মুহূর্তে একটু বাড়াতে হবে আপনার অ্যান্টিবডি থাকলে এটাকে আরো অ্যাগ্রেসিভলি, আর আমাদের মনিটরিংটা একটু সিরিয়াস হতে হবে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, আমরা প্রশ্নটি শুনে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। দর্শক কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার নামটি বলুন, বয়সটি কত? আমি এজাজ আহমেদ, আমার বর্তমান বয়স 42 বছর। জি, সমস্যাটি বলুন। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। জি, আমি 2008 সাল থেকে হাইপোথাইরয়েডিজমের রোগী। জি জি জি। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে ওষুধটা কি সারা জীবন খেতে হবে নাকি কোনোভাবে এটা কখনো বন্ধ করা সম্ভব? আচ্ছা, জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা এই উত্তরটা আগে আপনার কাছ থেকে নিই ডাক্তার শরীফ, যে সারা জীবনের জন্য ওনাকে এই ওষুধ খেতে হবে। একটু আগে আপনি কিছুটা প্রাসঙ্গিক ক্রমে বলেছেন, তারপর আমরা উত্তরটি স্পেসিফিক ভাবে দিই। হ্যাঁ, ধন্যবাদ। আপনি খুব আসলে এটা খুব রিলেভেন্ট কোশ্চেন। সবারই একটা আতঙ্ক থাকে, আমি সারা জীবনের জন্য কি আমি হয়ে গেলাম। আসলে থাইরয়েড রোগটা অনেক কারণে হয়ে থাকে। আপনার থাইরয়েড হরমোন ঘাটতিটা কেন সেটার উপর নির্ভর করবে আপনার এটা কি ক্ষণস্থায়ী নাকি সারা জীবনের। এগুলো কিছু কারণ, যেমন অ্যান্টিবডি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা অটো ইমিউন ডিজিজ, মানে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ফরেন মনে করে জীবাণুকে যেমন করে মেরে ফেলে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ড্যামেজ করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রে কারণ এটা। তো কারণটা যদি এটা হয়, অথবা অপারেশন করে গ্ল্যান্ডটাকে রিমুভ করা হয়েছে সেটা যদি হয়, অথবা কোনো চিকিৎসার ক্ষেত্রে আমরা কিছু রেডিয়েশন ইউজ করি, তার ক্ষেত্রে যদি গ্ল্যান্ডটা ড্যামেজ হয়ে যায়, এই ক্ষেত্রে আপনার রোগটা সারা জীবন ওষুধ খেতে হবে। এছাড়া কিছু রোগ আছে যেমন থাইরয়েডাইটিস বা আরও কিছু আছে যেগুলো খুব ক্ষণস্থায়ী, এটা খুব শর্ট পিরিয়ডের চিকিৎসা লাগে, এটা রিকভারি হয়ে যায়। তো আপনার রোগটা কেন হয়েছে এটা আপনার চিকিৎসক নির্ধারণ করবেন এবং তিনি সিদ্ধান্ত দিবেন যে আপনার এটা স্থায়ী নাকি ক্ষণস্থায়ী, এবং সে অনুযায়ী আপনাকে সেই নিয়ন্ত্রণ ফলো করবেন যে আপনি এটা সারা জীবন খাবেন নাকি এটা বন্ধ করা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শরীফ। আমি ডাক্তার মিঠু আপনার কাছে আসি, যে একজন দর্শকের একটি ছোট কোশ্চেন ছিল, মানে যে তার বাচ্চা অনেক কিছু খেতে চায় না, উনি আশঙ্কা করছেন যে এই বেশি না খাওয়ার সাথে থাইরয়েডের কোনো সম্পর্ক রয়েছে কিনা। খাওয়া দাওয়া তো আসলে বেশিরভাগ বাচ্চারা করতে চায় না, হ্যাঁ, তবে পুষ্টিকর খাবার খেতে হবে। এটার সাথে যে একদমই থাইরয়েডের সম্পর্ক আছে তা না। আগে একসময় বলতো খুব আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য হয়তো, এখন তো আমাদের লবণের সাথে কিন্তু এখন আয়োডিন মিক্সার করে দেয়। জি, তো পুষ্টিকর খাবার খেতে হবে আর কি। সব মানে আসলে একেবারে সরাসরি সম্পর্কিত আয়োডিনের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যদি ডক্টর শরীফ আপনি কিছু একটু সাপ্লিমেন্ট করে, ওনার কোশ্চেনের দুইটা দিক ছিল, একটা হলো বাচ্চা খেতে চায় না, আর একটা হলো বাচ্চা বড় হচ্ছে না। আসলে খাওয়া দাওয়ার সাথে থাইরয়েড হরমোনের কারণে খাওয়া দাওয়া বন্ধ, এটার সম্ভাবনা খুবই কম। মানে এর সাথে সরাসরি খাওয়ার কোনো সম্পর্ক নেই। খাবার দাবার বেশি খাচ্ছে বা কম খাচ্ছে, হ্যাঁ, যাদের হাইপার থাইরয়েড থাকে এদের বডির ভেঙে যায় বেশি, এদের খাবার মাত্রা বেড়ে যায়,
কিন্তু ওজন বাড়ে না, এটা একটা জিনিস হতে পারে, কিন্তু খেতে চায় না বা এটা থাইরয়েড রোগের সাথে সম্পর্কযুক্ত না। কিন্তু উনি যেটা বলেছেন বাচ্চা বড় হচ্ছে না, এটা হতে পারে থাইরয়েড রোগের সাথে সম্পর্কযুক্ত। আপনি চিকিৎসকের শরণাপন্ন হন, উনি চেক করে দেখবেন এটা থাইরয়েড জনিত কারণে কিনা। আরেকটা জিনিস বলে রাখি, থাইরয়েড জনিত কারণে গ্রোথ সমস্যা হয়, বড় হয় না, কিন্তু বড় না হওয়ার আরো শত শত কারণ রয়েছে। সুতরাং এটা আপনার চিকিৎসক সিদ্ধান্ত নেবেন, যেটা জি পেডিয়াট্রিশিয়ান বা ইভেন হরমোন বিশেষজ্ঞ দেখতে পারেন, বিকজ গ্রোথ ব্যাপারগুলো আসলে আমরা হরমোন বিশেষজ্ঞরা ডিল করে থাকি। অবশ্যই সেটি করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মিঠু। আপনার কাছে একটু ফিরে আসি, সেটি হচ্ছে যে ক্যান্সার নিয়ে আসলে আমরা ভীষণ আতঙ্কে ভুগি এবং একটি সময় ছিল যে ক্যান্সারের কোনো উত্তরই ছিল না, কিন্তু এখন নানান রকম উত্তর রয়েছে। বিশেষ করে থাইরয়েড ক্যান্সার যদি আর্লি ডিটেকশন করা যায়, ডায়াগনোসিস করা যায়, তাহলে তার প্রগনোসিস অনেক ভালো অন্যান্য ক্যান্সার থেকে। বাংলাদেশে থাইরয়েড ক্যান্সারের বর্তমান অবস্থাটি কি এবং আসলে শনাক্ত করা গেলে কি কি ধরনের ট্রিটমেন্ট অপশন রয়েছে, শনাক্ত করেন কিভাবে? তিনটি প্রশ্ন একসঙ্গে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একসময় বলা হয়তো ক্যান্সার হয়ে যাওয়ার আনসার নাই তার, এখন কিন্তু এই কথাটা বলেন না, এখন প্রচুর আনসার আছে। আর আরেকটা হলো, আমি সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, শরীরের যত ক্যান্সার আছে তার মধ্যে সবচেয়ে ভালো ক্যান্সার হলো থাইরয়েড ক্যান্সার। হ্যাঁ, থাইরয়েড ক্যান্সারের এবং ভালো ক্যান্সার এবং থাইরয়েড ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি হয় বিভিন্ন টাইপ আছে। প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার যেটাকে আমার বলি, প্রায় 90% এবং বেশিরভাগ রোগী প্যাপিলারি ক্যান্সার নিয়ে আসে। এবং এটার যদি আমরা সময় মতো চিকিৎসা করতে পারি, রোগীটা অনেক দিন ভালো থাকে, খুবই ভালো থাকে। তো এখন প্রথমে আসি, রোগী কীভাবে বুঝবে যে তার থাইরয়েড ক্যান্সার হয়েছে কিনা? হ্যাঁ, অনেক সময় এটা মানে থাইরয়েড গ্রন্থিতে একটু দানাকৃতি হয়। হ্যাঁ, আমরা তো প্রথমেই বলছি একটু আল্ট্রাসোনোগ্রাম এফএনএসি করে কিন্তু আমরা কনফার্ম করে ফেলতে পারি। রোগী কি বুঝবেন? রোগী বুঝবেন যে তার গলার মধ্যে, গলার সামনে আমাদের যে প্রজাপতির মতো গ্রন্থি আছে, এটা সাধারণত দেখা যায় না। যদি দেখা যায়, যদি বোঝা যায়, তাহলে বুঝতে হবে কোনো না কোনো কারণে এই গ্রন্থি রোগাক্রান্ত। এখন এর মধ্যে যদি আমাদের কোনো টিউমার বা কোনো দানাকৃতি বড় হয়, তাহলে বুঝতে হবে, এটাকে গুরুত্ব দিতে হবে। এখন আমরা কিভাবে এটাকে গুরুত্ব দিব? আমরা গুরুত্ব দিব, আল্ট্রাসোনোগ্রাম করবো একটা, আরেকটা হলো আমরা সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা করব, যেটাকে আমরা বায়োপসি বলি বা ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি। তবে এখানে আমি একটা কথাই বলতে চাচ্ছি, মানে এটা নিয়ে ভয়ের কিছু না। অনেক রোগী ভয় পায়, বায়োপসি করব, এই আমার অসুখটা আবার ছড়ায় যাবে কিনা। আসলে এত চিকন সুই দিয়ে করে যে এটা ছড়ায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমি রোগটা ধরলাম, হ্যাঁ, এখানে আসলো ক্যান্সার। ওকে, এখন ক্যান্সার আসার পর আমাকে বুঝতে হবে পুরো মানে ক্যান্সারটা কোন ধাপে আছে। হ্যাঁ, যেমন এখন বিভিন্ন দেশে অনেকগুলা স্টাডি চলতেছে, সেখানে যেমন 1 সেন্টিমিটারের নিচে যদি থাইরয়েড ক্যান্সার হয়, ওরা বলতেছে কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, কিচ্ছু করার দরকার নেই, ক্যান্সার কিন্তু জাস্ট হলো আপনি ফলো আপে রাখেন এই রোগীদেরকে। ওকে, অনেক জায়গায় যদি শুধুমাত্র থাইরয়েড গ্রন্থিতে থাকে, থাইরয়েড গ্রন্থি যদি বাইরে না থাকে। ওকে, আর যদি এটা পুরো থাইরয়েড গ্রন্থিকে না কেটে আমরা শুধুমাত্র যে অংশে এই ক্যান্সারটা হয়েছে শুধুমাত্র ওই কতটুকু অংশ কেটেও কিন্তু আমরা সারা জীবন এই রোগীকে ফলো আপে রাখতে পারি, আমরা যেটাকে বলি হেমিথাইরয়েড। তার মানে দেখেন রেজাল্ট কত ভালো থাইরয়েড ক্যান্সারের। দেখা গেছে যে পুরো গ্রন্থিটা কাটলে যে ফলাফল, অর্ধেকটা কাটলে একই কাছাকাছি ফলাফল, তাহলে আমি কেন পুরো গ্রন্থিটা কাটবো? মির্জা শরীফুজ্জামান ভাই যেটা বলছেন, থাইরয়েড গ্রন্থি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি শরীরের, এবং এই থাইরয়েড গ্রন্থির সাথে কিন্তু আমাদের প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, আমরা এত সুন্দর করে কথা বলি, নার্ভ থাকে, এগুলোও কিন্তু আমাদেরকে ভালো রাখতে হবে। এই জন্য থাইরয়েড গ্রন্থিতে এখন কিন্তু অনেক মডিফিকেশান আসছে। ক্যান্সারের চিকিৎসায় কিন্তু এখন অর্ধেক কেটেও কিন্তু আমরা সারা জীবন ফলো আপে রাখতে পারি, ইভেন 1 সেন্টিমিটার হলে কিছু না করেও রাখতে পারি। এখন আপনি আসেন, থাইরয়েড গ্রন্থির ক্যান্সার 4 ধরন হয়, প্যাপিলারি, ফলিকুলার, মেডুলারি, অ্যানাপ্লাস্টিক। প্যাপিলারি সবচেয়ে ভালো, ফলিকুলারও ভালো, আর অ্যানাপ্লাস্টিক এবং মেডুলারি খুব কম সংখ্যক লোকের হয়। এবং থাইরয়েড ক্যান্সারের সবচেয়ে আপ টু ডেট চিকিৎসা মানে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন আমরা ফলো করি। তার মানে আমেরিকাতে যে চিকিৎসা হয় আমাদের দেশেও একই চিকিৎসা হয়, একই টাইপের চিকিৎসা হয়, সব খুবই ভালো সার্জারি আমাদের দেশে হয়। এবং সার্জারি পরবর্তী যে আমাদের রেডিওআয়োডিন অ্যাবলেশন লাগে, দেশের বিভিন্ন প্রান্তে নিউক্লিয়ার মেডিসিন, পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে, ওখানে চিকিৎসা করে। এবং দেশের বিভিন্ন প্রান্তে হরমোন রোগ বিশেষজ্ঞ আছে, পুরো থাইরয়েড গ্রন্থিটা অপারেশন করার পর যে হরমোনের তারতম্য, এটা ম্যানেজমেন্ট করার জন্য আমাদের দেশে যথেষ্ট জনবল আছে। আমাদের দেশে আমি বলবো একদম অত্যাধুনিক চিকিৎসা থাইরয়েড ক্যান্সারের আছে, থাইরয়েডের বিষয়ে। এবং একই সঙ্গে সম্পূর্ণ প্রস্তুতি ছিল যে ক্যান্সার হলেই সবাই ভাবে যে পুরো গ্রন্থিটি ফেলে দিতে হবে, এবং রোগীরা অনেক সময় ভাবে যে কিছু রয়ে গেল কিনা।
এই বিষয়টি কি আসলে কিভাবে দেখেন? আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন গাইডলাইন বা বিভিন্ন গাইডলাইন বলে যে যদি বয়স 15 থেকে 55 বছর হয়, থাইরয়েড নোডিউলটা 4 সেন্টিমিটারের নিচে হয় এবং থাইরয়েড গ্রন্থির বাইরে যদি অসুখটা না যায়, তাহলে আমরা শুধুমাত্র অর্ধেকটা গ্রন্থি কেটে, মানে হেমিথাইরয়েডেক্টমি বলি যেটা আমরা টার্ম, মানে থাইরয়েড গ্রন্থির অর্ধেকটা আমরা কেটে ফেলি, ওইটা কেটে আমরা সারা জীবন ওকে ফলো আপে রাখতে পারি। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, তার ফোনটি আমরা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। জি, বয়স কত? বাড়ি পাবনা, বয়স 36। জি, বলুন আপনার সমস্যাটি বলুন ফারুক সাহেব। সমস্যা হচ্ছে আমার এই যে গলার ডান পাশে ব্যথা করে। জি মাঝে সাথে ঠান্ডা লাগলে বেশি হয়। জি, আর একটু মনে হয় যে একটু চর্মরোগ আছে পায়ে, বুঝছেন? আচ্ছা, সেটি ভিন্ন ওটা সারে বিষয়। না, আমি আচ্ছা, বুঝতেছি না কি করব। গলার সমস্যাটি নিয়ে আমরা আপনার উত্তরটি দিতে পারি। আসলে ডক্টর মিঠু, আপনার কাছে আসি, যেহেতু আপনি এনটির সাথে সংশ্লিষ্ট, যে গলার সমস্যা নিয়ে উনি আসলে ধন্যবাদ। ভীষণ ভুগছেন। এখন একটা জিনিস আপনি উল্লেখ করেন না, গলার ভিতরে ব্যথা হচ্ছে। গলা তো সাধারণত ভিতরেই ব্যথা হয় সাধারণত, এবং ভিতরে ব্যথা হলে সাধারণত অনেক সময় আমরা বলি যে প্রদাহ বা ফ্যারিঞ্জাইটিস বলি, একটু ঠান্ডা লাগলে বা অ্যালার্জির জন্য অনেক সময় ব্যথা হয়। তাহলে আমরা একটু ঠান্ডা থেকে দূরে রাখতে হবে আমাদেরকে। আরেকটা হলে অ্যালার্জির চিকিৎসা করলে আমাদের সাধারণত গলার ব্যথা অনেক সময় ঠিক হয়ে যায় সাধারণত। জি, অনেক সময় আসলে কিছু এটা আতঙ্কজনক কোনো কিছু না। অ্যান্টিহিস্টামিন, কিছু প্যারাসিটামল, এই জাতীয় ওষুধ খেলেও প্যারাসিটামল কিন্তু ট্যাবলেট খেয়ে কিন্তু কন্ট্রোল হয়। উপকার পাওয়া যেতে পারে। ডাক্তার শরীফুজ্জামান, আমি আপনার কাছে একটু আসতে চাই যে থাইরয়েডের আমরা একটা সময় দেখতাম যে বিশেষ করে আয়োডিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে থাইরয়েডের ক্ষেত্রে, এবং গলগণ্ড বা আমরা যেটা বলছি গয়টার একটি রোগ, অনেকে এখনো আমরা কিছু কিছু রাস্তায় কিছু কিছু কেস দেখি যে এত বড় একটা গলার মধ্যে থলি নিয়ে অনেকে ঘোরাফেরা করছেন। তো এই ব্যাপারটি আসলে এখন এন্ডেমিক গয়টার হিসেবে অনেক জায়গাতে ছিল, এবং বর্তমান পরিস্থিতিটি কি, এবং আসলে গয়টার হলে আসলে কি করণীয় রয়েছে? ধন্যবাদ, ভালোই বলেছেন। আমাদের এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম যে থাইরয়েড হরমোন তৈরির একটা উপাদান হলো আয়োডিন। তার মানে যদি কোনো কারণে আয়োডিনের ঘাটতি হয়, তার থাইরয়েড হরমোন ঘাটতি হবে। আবার আয়োডিন আরেকটা করে, যখন আয়োডিন অতিরিক্ত মাত্রায় দিয়ে দিই, এটা থাইরয়েডাইটিস করে, সেটাও থাইরয়েড গ্ল্যান্ডের। তার মানে এটা খুব বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না, পরিমিত পরিমাণ দিতে হবে। এখন এন্ডেমিক গয়টার যেটা বললেন, ইউজুয়ালি আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে এটা বেশি পাওয়া যায়, যে ওখানকার মাটিতে আসলে আমাদের খাবারের যে সোর্স, খাবার আসে মাটির থেকে, এবং সামুদ্রিক ফিশ বা সামুদ্রিক খাবার থেকে। তো মাটি থেকে খাবারে আয়োডিন আসে। সো উত্তরবঙ্গের মাটিতে আয়োডিন মাত্রা কম। সো আমাদের উত্তরবঙ্গে যারা, এদের আয়োডিন ঘাটতি একটু বেশি থাকে রিলেটিভলি আমাদের এদিকের তুলনায়। মানে তার মানে এদিকে নাই বা ওদিকে সবাই আছে এরকম না, ভাবার কোনো কারণ নেই। তো যখন আয়োডিনের ঘাটতি হচ্ছে না, গ্ল্যান্ডটা চেষ্টা করছে যে বেশি বেশি তৈরি করতে। আমাদের ব্রেনের হরমোন একটা, সেটা সিগন্যাল দিচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে যে তুমি বেশি তৈরি করো, ওর বডিতে আয়রন ঘাটতি আছে। তখন গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, এটা বডির ফিজিওলজিক্যাল রেসপন্স। সে চেষ্টা করে যে নিজে বড় হয়ে সাপ্লাই দিতে, কিন্তু তারপরেও যখন পারে না, তখন এর মধ্যে আলাদা আলাদা গোটা অনেকগুলো টিউমারের মতো তৈরি হয়, যেটাকে আমরা বলি মাল্টিনোডুলার গয়টার। তাহলে শুরু হয় একটা ডিফিউজ গয়টার, মানে পুরো গ্ল্যান্ডটা বড় হয়, পরের মধ্যে কিছু কিছু গোটা হয়ে যায়। তো এটা যদি আমরা খুব আর্লি স্টেজে ধরতে পারি, যখন ডিফিউজ গোটা তৈরি হয়নি, এই সময় যদি আমরা আয়োডিন সাপ্লিমেন্টেশন দিতে পারি, বা কোনো ক্ষেত্রে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দিতে পারি যদি তার দরকার হয়, এই গ্ল্যান্ডটা কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু যখন গোটা হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। তখন গোটা হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারা জীবন যে এরকম করে চলে যেতে পারে, এটাতে কোনো খারাপ কিছু নাও হতে পারে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন এই যেহেতু আমাদের প্রবলেমটা আয়োডিন রিলেটেড, আমাদের সরকারি নীতিমালা যেটা আছে, সব লবণে আয়োডিন ফর্টিফাইড করতে, যার জন্য এই ঘটনা কিন্তু এখন আমরা খুব কম দেখতে পাই। সেই আগের বয়স্ক রোগীদের যারা আছে, নতুনদের কিন্তু এটা খুবই কম পাচ্ছি আমরা। এই এন্ডেমিক বা আয়োডিন রিলেটেড যে গয়টারগুলো, সেটার সংখ্যা অনেক কমে গেছে। এটা আমাদের জন্য এটি একটি ভালো দিক আর কি, এবং শুধুমাত্র আয়োডিনের যুক্ত করার জন্য এটি বড় একটি রোগকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পেরেছি। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, আমরা তার সাথে কথাটি শুনে আসি। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। জি, আমি রোজাস্টার উত্তর থেকে বলছিলাম। জি, হ্যালো, আমার গলার দুই সাইডে নুডল, গলাটা খোলা ছিল, পরে টেস্ট করলাম, আসলে ওটা কোনাল দুটো নুডলস দেখা গেল, কিন্তু বিনাইন। ডাক্তার বললেন কি যে বিনাইন, কিন্তু ঠান্ডা লাগলেই সাথে সাথে এই ডান সাইডেটা বিশেষ করে ফুলে ওঠে এবং ব্যথা করতে থাকে। তো এই ক্ষেত্রে আমার করণীয়। আপনার বয়সটি কত? আমার বয়স আপনার 56।
আর কিছু জানার আছে ডাক্তার শরীফ? না মোটামুটি নোডিউলের সাইজ কি? নোডিউলের সাইজটি কত সেটি জানতে চেয়েছেন একটু আমাদের। একটা বলতে পারছিলাম না, আল্ট্রাসাউন্ড করেছে সম্ভবত এটা মানে বেশ অনেকদিন আগে আমি এটা করা হয়েছিল। জি। ইদানিং আবার এটা আমার গলাটা বাম দিকে বিশেষ করে একটু ফুলা এবং ব্যথা দুইটাই। আমি ডক্টর মিঠুর মানে কাছে ঠান্ডা আসি। লাগলে আমি এসির সামনে যেতে পারি না, এসির ওখানে গেলেই আপনার এটা এটা আমি ডক্টর মিঠুর কাছে আসি যে একটি নোডিউলের মতো আছে যেটি বললেন, এটা আমরা সংক্ষেপে একটু জানতে চাই ওকে, কি করা ধন্যবাদ। কি করবেন উনি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্ত রোগীগুলো আসলে আসে বিভিন্ন জনের কাছে যায়, খুবই উদ্বিগ্ন থাকে রোগীগুলো। নোডিউল সাধারণত নোডিউল পাওয়া যায়, নোডিউল যদি সমস্যা না করে, আর উনি বললো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজিতে এটা বিনাইন পাওয়া গেছে, তাহলে চিন্তার কোনো কারণ নাই। এখন বিনাইন ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা সাধারণত অপারেশনের কথা বলি? যদি বড় হয়ে যায় 4 সেন্টিমিটারের উপরে হয় সাধারণত, তাহলে আমরা বলি, অথবা কসমেটিক্যালি কনসার্ন দিয়ে দেখতে একটু ফুলা খারাপ লাগতেছে এটা একটা, অথবা অনেক সময় এখানে প্রেশার দিচ্ছে, তখন হ্যাঁ অন্ননালীতে প্রেশার দিচ্ছে, শ্বাসনালীতে প্রেশার দিচ্ছে, তখন সাধারণত আমরা অপারেশনের কথা বলি। আর না হয় সাধারণত অপারেশন লাগে না, বিনাইনের ক্ষেত্রে সাধারণত লাগে না। একেবারেই যথাযথ বলেছেন ডাক্তার শরীফ। আমরা একেবারে শেষ পর্যায়ে শুধু সংক্ষেপে জানতে চাই, থাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, যেটা হাইপারথাইরয়েডিজম বলি, সেটির ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি খুব জটিল কিনা সংক্ষেপে একটু যদি আমাদের। জি ধন্যবাদ। আমি একটু ওর স্যার আগের প্রশ্নের একটু কমপ্লিমেন্ট করি এক মিনিটেই। উনি যেটা বলেছেন যে গলা ব্যথা ঠান্ডার সাথে বাড়ে, ঠান্ডার সাথে কিন্তু থাইরয়েড রোগী হয় না। আমাদের গলা ফোলা ব্যথা কিন্তু অনেক কারণে হয়ে থাকে, সবই থাইরয়েড না। ওনার মাথা একটা থাইরয়েড টিউমার ছিল বলে ওনার মনে করছে ওটা কিন্তু ভিন্ন রোগ, এছাড়াও অন্য কারণে হতে পারে। এবার আপনার এই প্রশ্নে আসি যে হাইপার থাইরয়েড। এখন হাইপার থাইরয়েড যেটা হলো আমাদের গ্ল্যান্ড থেকে বেশি বেশি হরমোন তৈরি হচ্ছে। এগেইন এটার কারণটাকে অনেক কারণে হয়, কিছু হয় সম্ভব খুব শর্ট পিরিয়ডের জন্য, হঠাৎ করে বেশি হয়েছে এটা ঠিক হয়ে যায়। কিছু আছে হলো অ্যান্টিবডি মেডিয়েটেড, যে আমাদের বডির ব্রেনের মানে সিগন্যালটা অ্যাবনর্মাল হয় থাইরয়েড গ্ল্যান্ডে, যার জন্য আনডিউলি বেশি হরমোন তৈরি করছে। আর কিছু আছে যে আমরা বললাম যে গোটা তৈরি হচ্ছে, যে মাল্টিনিউক্লিয়ার গোটার, ও হঠাৎ করে বেশি হরমোন তৈরি করছে, যে আগে আয়োডিন ঘাটতি ছিল, হঠাৎ করে আয়োডিন সাপ্লাই পেয়েছে, সে তার তো বড় হয়ে আছে, সে বেশি তৈরি করা শুরু করে। মূলত আমরা 3টা ধরনের পাই, আর অনেক ধরনের আছে। তো প্রথম ধরন যেটা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ, এটা কয়েকদিন পর ভালো হয়ে যায়। এটা আমরা টেম্পোরারি, তার সিমটম রিলিভিং, তার যে কষ্টগুলো হচ্ছে সেটার জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। সেকেন্ড যে বললাম অ্যান্টিবডি মেডিয়েটেড, বেশিরভাগ ক্ষেত্রে এটা 1.5 থেকে 2 বছর পর্যন্ত স্বাভাবিকভাবে আপ ডাউন করে এবং এরপরে সাধারণত ভালো হয়ে যায়। এই পিরিয়ডটা চিকিৎসা লাগে, আমরা 1.5 থেকে 2 বছর ওষুধ দিয়ে চিকিৎসা করি। যদি এটাতে ভালো হয়ে যায়, বেশিরভাগই ভালো হয়ে যায়, কিন্তু কেউ আবার রিল্যাপস করে, আবার রোগটা ফেরত আসে। তো এদের ক্ষেত্রে আমাদের বিকল্প হিসাবে যে মিঠু ভাই আছেন, ওরা অপারেশন করে ফেলেন, অথবা আমাদের রেডিওআয়োডিন থেরাপি বলে একটা চিকিৎসা আছে, যে পরমাণু চিকিৎসা, ওরা রেডিওআয়োডিন থেরাপিতে গ্ল্যান্ডটাকে ড্যামেজ করে দেয়। থার্ড গ্রুপ যেটা বললাম মাল্টিনিউক্লিয়ার গয়টার, মাল্টিনিউক্লিয়ার গয়টারটাও যেহেতু এখানে কিছু অটোনমি তৈরি হয়, ওর তৈরি করতেই থাকে। তো এক্ষেত্রে আমরা 2টা করতে পারি, এদের আসলে দীর্ঘদিন ওষুধ দেওয়া লাগতে পারে, অথবা কোনো ক্ষেত্রে ওষুধ বন্ধ করলে এদের রিল্যাপস রেটটা অনেক বেশি ফেরত আসে। সো এদের ক্ষেত্রেও আমাদের পরবর্তীতে যদি ফলো আপ এবং প্রয়োজনে অপারেশন করে ফেলা হয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শরীফ, এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তার আব্দুল করিম মিঠু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আজকে এই আমাদের আলোচনায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে, যে ওয়ার্ল্ড থাইরয়েড ডে উপলক্ষে সংশ্লিষ্ট যে থাইরয়েড গ্ল্যান্ডটি রয়েছে সেটির কিন্তু সুরক্ষা দরকার, যত্ন দরকার, এবং এই যে সমস্যাগুলো বললো, যদি কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ড একটু ফুলে যায় বা কোনো গোটা বা নোডুলের মতো হয়, তাহলে কিন্তু আসলে উপেক্ষা করা নয়, সেটি আপনি সংশ্লিষ্ট ডাক্তারের কাছে যে আমাদের কিছু অত্যাধুনিক কিছু পদ্ধতি রয়েছে, চিকিৎসা পদ্ধতি রয়েছে, একই সঙ্গে নির্ণয়ের জন্য আধুনিক চিকিৎসা আমাদের বাংলাদেশেই এখন দেশেই এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও কিন্তু আমরা বলবো যে রয়েছে, সেই জায়গাটিকে যদি আমরা করি, এবং আমাদের যে থাইরয়েড গ্রন্থির এত গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে সেটাকে যদি সুরক্ষিত করি, তাহলে আমরা আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।